পড়ছিলাম আমি তার সন্ধ্যা মালতী, কলমে DRM সোহাগ। পর্ব সংখ্যা 9। সন্ধ্যা এখনো বিস্মিত নয়নে চেয়ে আছে দরজায় দাঁড়ানো আকাশের দিকে, যার চোখের সোনালি মণি দুটো স্পষ্ট দেখা যাচ্ছে। এই তো কিছুক্ষণ আগেই তার রাসমানি নাওয়ানের সাথে কথা বলে আকাশ উপরে চলে গেল। দেখেই বোঝা যাচ্ছে আকাশ শাওয়ার নিয়ে নিচে নেমেছে। পরনে একটি পাতলা টি-শার্ট প্যান্ট, মাথার চুলগুলো ভেজা, তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকেই চেয়ে আছে। সন্ধ্যা ঢোক গিলল, তার মাথা এখনো ভন ভন করে ঘুরছে। এটা যে আকাশ, তার সব হিসাব তো মিলছে, তবে ফোনের ওপাশে কে? তাকে শোনাবো বলে ডাকলো যে? উত্তেজনায় সন্ধ্যার শরীর কাঁপছে, কানে ফোন ধরে রেখেছে। দরজায় দাঁড়ানো আকাশ ভ্রুকুচকে চেয়ে আছে। মাকে না দেখে জিজ্ঞেস করে মা কোথায়। সন্ধ্যার কানে বোধহয় গেল না আকাশের বলা কথাটা। তার মস্তিষ্ক অচল অচল লাগছে। সে কাকে বিশ্বাস করবে? ফোনের ওপাশের ব্যক্তিকে নাকি তার সামনে দাঁড়ানো ব্যক্তিকে? কে আকাশ? আজ কতগুলো দিন পর সেই ডাক শুনতে পেল, যে ডাক শোনার জন্য সন্ধ্যা কতগুলো দিন অপেক্ষা করেছে, কিন্তু তার অনুভূতি বিভ্রান্ত হয়ে পড়েছে। ততক্ষণে আকাশ ঘরের ভেতরে এসে একদম সন্ধ্যার সামনে দাঁড়িয়েছে। তীক্ষ্ণ চোখে চেয়ে সন্ধ্যাকে পরখ করছে। সন্ধ্যার মৃদু কম্পন তার চোখ এড়ায়নি। কপালে ভাঁজ পড়ে। থমথমে কণ্ঠে বলে, কি প্রবলেম? মৃগী রোগীর মতো কাঁপছো কেন? সন্ধ্যার বুক ধুক ধুক করছে, দৃষ্টি আকাশের দিকে। কাঁপা কণ্ঠে বলে, আপনি কে? সন্ধ্যার কথায় আকাশ ভ্রু কুঁচকে নেয়। এই আধ পাগলটা আবার কি ভুলভাল বকছে? আকাশ ধমকে বলে, এই মাঝরাতে থাপ্পড় ছাড়া তোমার পেটের ভাত হজম হচ্ছে না বুঝি? আমার বাড়ি থেকে আমাকে চেনো না, বেয়াদব মেয়ে। সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে। এখনো কানে ফোন ধরে রেখেছে। সন্ধ্যা কি বলবে বুঝলো না। ফোনের ওপাশে একই কণ্ঠের মানুষ এইমাত্র কথা বলল। সে কি করবে এখন? তার যে মাথা ঘুরছে। ওপাশ থেকে অনেক আগেই কল কেটে গিয়েছে। সন্ধ্যা কান থেকে ফোন নামায়। আকাশের চোখে চোখ রেখে ঢোক গিলে বলে, আপনার কি যমজ ভাই আছে? আকাশ বিরক্ত চোখে তাকায়। মেয়েটাকে তার মাঝে মাঝে পাগল মনে হলে একটু পর আবার ভালো মনে হয়, কিন্তু এবার আসলে পাগল মনে হচ্ছে। এই মাঝরাতে কোথা থেকে তার যমজ ভাইকে টেনে আনছে কে জানে। আকাশ কটমট চোখে চেয়ে বলে, আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে। সন্ধ্যা তার হাতের ফোন বাড়িয়ে দিয়ে বলে, ফোনের উপাশে অবিকল আপনার মতো করে একজন কথা বলছে আমার সাথে। আকাশ ডান হাত উঠিয়ে সন্ধ্যার গালে থাপ্পড় দেওয়ার ভঙ্গি করে রেগে বলে, আর একটা উল্টোপাল্টা কথা বললে কানের গোড়ায় লাগাবো। সন্ধ্যা ভয় পেয়ে মুখ ডান দিকে সামান্য হেলে নেয়। আকাশ খেয়াল করে হাতে নামিয়ে নেয়। ফোঁস করে শ্বাস ফেলে জিজ্ঞেস করে, মা কোথায়? সন্ধ্যা জবাব দেয়, জানি না। আকাশ দাঁত কিরমির করে বলে, জানো না মানে? সন্ধ্যা বিরক্তি নিয়ে বলে, জানি না মানে জানি না। এমনিতেও আপনি যে আম্মার ছেলে এটা আমার বিশ্বাস হচ্ছে না। সত্যি করে বলুন, আপনি কি? আকাশ ডান হাত মুষ্টিবদ্ধ করল। ইচ্ছে করছে এক ঘুষিতে এই মেয়ের নাক ফাটাতে। সন্ধ্যা আকাশকে রাখতে রেখে ঢোক গিলল। ফোনের ওপাশে লোকটা যদি আকাশ হয়েও থাকে, তাহলে সে তার সামনে না এসে ফোনে বসে তাকে সে আগের আকাশের মতো করে কেন ডাকবে? সে হিসাব মেলাতে পারল না, কিন্তু তার সামনে দাঁড়ানো আকাশের হিসাব তো মিলেছে। আকাশের হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট হওয়া থেকে শুরু করে আসমানি নাওয়ানের থেকে শোনা প্রতিটি কথার ভিত্তিতে এটাই তো সেই আকাশ। সন্ধ্যা নিজেকে শান্ত করে বলে, আমি সত্যি বলছি। ফোনের ওপাশে আপনার কণ্ঠের মতো করে কেউ কথা বলেছে। বিশ্বাস না হলে আপনি দেখুন। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে খপ করে ফোনটা নেয়। যদি এর কথা সত্যি না হয়, তবে এই মেয়েকে আজ সে থাপড়েই পাগল থেকে সুস্থ বানাবে। ডায়াল কলের প্রথম নম্বরে কল করে ফোন লাউডে দেয়। ওপাশ থেকে অরুণ বলে ওঠে, হ্যালো সন্ধ্যা। অরুণের কণ্ঠ পেয়ে সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। আকাশ কটমট চোখে চেয়ে আছে সন্ধ্যার দিকে। সন্ধ্যা আকাশের হাত থেকে ফোন এক প্রকার ছিনিয়ে নিয়ে নাম্বার চেক করে। না, এটাই তো সেই নাম্বার। অরুণ এই নাম্বার কোথায় পেল? সন্ধ্যা বিচলিত কণ্ঠে বলে, অরুণ ভাইয়া, এই নাম্বার থেকে কিছুক্ষণ আগে একজন অবিকল আকাশের কণ্ঠে কথা বলেছে। কে সে অরুণ ভাইয়া? অরুণ থমথমে মুখে বলে, আমি সরি, আমার ফোন থেকে। বাকিটুকু বলার আগেই কেউ একজন অরুণের হাত থেকে ফোন কেড়ে নিয়ে আবারও আকাশের কণ্ঠে ডাকে, হেই শোনাবো। সন্ধ্যা কেঁপে উঠল। আবারও আকাশের কণ্ঠে সেই ডাক শুনতে পেয়ে তার মাথা আবারও ভন ভন করতে থাকে। তাকায় তার সামনে দাঁড়ানো আকাশের দিকে। আকাশ স্বাভাবিক, তার মুখাবয়বে অবাক হওয়ার বিন্দুমাত্র ছাপ নেই। সন্ধ্যা কিছু বলার আগেই আকাশ সন্ধ্যার হাত থেকে ফোন কেড়ে নিয়ে ফোন কানে নিয়ে হুঙ্কার ছেড়ে বলে, জ্যাক, তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। ওপাশে জেরির মুখ থমথমে হয়ে যায়, কপালে ভাঁজ পড়ে। এত রাতে আকাশ সন্ধ্যা একসাথে কেন বুঝলো না?
তাকায় অরুণের দিকে, যে তার দিকে খেয়ে ফেলা দৃষ্টিতে চেয়ে আছে। জেডি গলা ঝেড়ে নিজ কর্মে ফিরে বলে, এভি তুই কোথায়? আকাশ রাগে ফোঁস করতে করতে বলে, জাহান্নামে। জেডি বাঁ হাতে কপালের ঘাম মুছল। আকাশ তার কণ্ঠ নকল করে কথা বলার ব্যাপারটা ভীষণ অপছন্দ করে, তাও আবার সেখানে যদি মেয়ে রিলেটেড থাকে। ভার্সিটিতে এই নিয়ে তুলকালাম বেঁধেছিল একবার, কিন্তু সে কি করে জানবে ওই মেয়ের পাশে আকাশ আছে? জেডি নিজেকে সামলে হেসে বলে, আমি বুঝেছি তুই দুনিয়ার কোনো এক অগ্নিকুণ্ডের উপর বসে আছিস। তোর নিচে জ্বলছে, সেগুলোর উপর দিয়ে ধোঁয়া স্বরূপ বের হচ্ছে, আর তোর ধোঁয়ায় আমি ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছি মাইজান। আকাশ রাগান্বিত স্বরে বলে, আর একবার আমার কণ্ঠ নিয়ে ফাজলামি করলে তোকে জবাই করে ফেলবো। কথাটা বলেই আকাশ রেগে সন্ধ্যার ফোন সর্বশক্তি দিয়ে আছাড় মারে। সন্ধ্যা ভাবনায় মশগুল। ফোনের ওপাশে অরুণের পর যে কথা বলল তাকে আকাশ জ্যাক বলে ডাকলো, আর সেই লোকটাই আকাশের কণ্ঠ নকল করে তার সাথে এভাবে কথা বলছিল। আকাশের কথার ধরনা তো তাই মনে হলো, কিন্তু ওই লোকটা একদম হুবহু আকাশের কণ্ঠ কিভাবে নকল করলো? আর তাকে সেই শোনাবো ডাক। ভাবনার মাঝে আকাশকে তার ফোন আছাড় মারতে দেখে সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। দ্রুত এগিয়ে যায় তার ফোনের দিকে। একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে, এই ফোন আর নেওয়া যাবে না। সন্ধ্যা আকাশকে কিছু বলার আগেই দেখলো আকাশ হনহন করে বেরিয়ে গেল এই রুম থেকে। সন্ধ্যা পিছু পিছু গিয়ে রেগে বলে, আপনি আমার ফোন ভাঙলেন কেন? এমনিতেই আকাশ রেগে বোম হয়ে আছে। এর মধ্যে সন্ধ্যার কথাটুকু হজম হলো না। উল্টো ঘুরে বড় বড় পায়ে এগিয়ে এসে সন্ধ্যার হাত পিছন থেকে মুচড়ে ধরে রাগান্বিত স্বরে বলে, শুধু ফোন নয়, তোকেও ভাঙবো বেয়াদব মেয়ে। হাতে ব্যথা পেয়ে সন্ধ্যা মৃদু চেঁচিয়ে ওঠে, তাকায় আকাশের দিকে। সন্ধ্যার ব্যথাতুর মুখ চোখে পড়লে আকাশ সাথে সাথে সন্ধ্যার হাত আলগা করে দেয়। শীতল দৃষ্টিতে তাকায় সন্ধ্যার দিকে। আকাশের হাত ঢিলে বুঝতে পেরে সন্ধ্যা দু হাতে আকাশকে গায়ের জোরে ধাক্কা দেয়। আকাশ দুপা পিছিয়ে যায়, বিস্ময় দৃষ্টিতে তাকায়। সন্ধ্যা আকাশের দিকে আঙুল উঁচিয়ে রাগান্বিত স্বরে বলে, আর একবার গায়ের জোর দেখাতে আসলে আমার বুদ্ধির জোরে আপনাকে সত্যি সত্যি চটিপেটা করে ছাড়বো বলে দিলাম। বেয়াদব লোক কোথাকার। কথাটা বলে সন্ধ্যা দ্রুত ঘরের ভেতর গিয়ে দরজা আটকে দেয়। আকাশ হতভম্ব হয়ে চেয়ে আছে। এতক্ষণ ঠিক কি হলো এটুকু বুঝতেই তার অনেকটা সময় লেগে গেল। আবার তাকে পায়ে জুতো দিয়ে পেটাতে চাইল, তারপর তাকে আবার বেয়াদবও বলল। ঠিক কি পরিমাণ সাহস দেখালো মেয়েটা! তাকে বিন্দুমাত্র ভয় পায় না। আকাশ দুহাত মুষ্টিবদ্ধ করে বন্ধ দরজার দিকে তাকায়। দাঁত কিরমির করে বলে, একবার তোমাকে আঘাত করা শিখিনি, এরপর যদি তোমাকে টুকরো টুকরো না করেছি তাহলে আমার নাম পিছন থেকে আসমানি নাওয়ান বলে এভি নয়। মায়ের কণ্ঠে আকাশ পিছু ফিরে তাকায়। আসমানি নাওয়ান আবারও বলে, জান্নাতকে কিছু করতে পারো আর না পারো, কিন্তু তোমার এভি নামটা কেটে দিও। তোমার নামের এই ফর্মটা আমার পছন্দ নয়। আকাশ বিরক্ত হলো মায়ের কথায়, রেগে বলে, তোমার ওই পাতানো মেয়েকে আমি ছাড়বো না। আচ্ছা ধরে রেখো, আমিও এটাই চাই। মায়ের হেয়ালিপনায় আকাশ থমথম খেয়ে তাকায়। মাকেও আজকাল বড্ড বিরক্ত লাগছে। আসমানি নাওয়ান বোধহয় একটু হাসলেন, বললেন, ও আমার পাতানো মেয়ে নয়। আকাশ চোখ ছোট ছোট করে বলে, তাহলে কি তোমার নিজের মেয়ে? হয়তো লুকিয়ে রেখেছিলেন। এমন হলে তো ও সম্পর্কে আমার বোন হয়ে গেল। বোনকে আমার বউয়ের অপবাদ দাও কিভাবে মা? তোমার কি রুচির দুর্ভিক্ষ চলছে? আসমানি নাওয়ান রেগে ধমকে ওঠেন আকাশ। আকাশ ফোঁস করে শ্বাস ফেলে। আসমানি নাওয়ান চোখ বুজে নিজেকে শান্ত করার চেষ্টা করেন। এরপর আকাশের দিকে চেয়ে বলে, তোমাকে এসব কে বলেছে আকাশ? ক্লিয়ার করবে প্লিজ। আকাশ রাগান্বিত স্বরে বলে, যেই বলুক সে সত্যিটাই বলেছে। নিজ চোখে দেখেছি সব, অথচ তুমি একের পর এক মিথ্যে বলছো। থেমে যাও মা, আমার ধৈর্যের পরীক্ষা নিও না, নয়তো এর ফল ভালো হবে না। কথা বলে আকাশ আর দাঁড়ালো না। আসমানি নাওয়ান চিন্তিত মুখে চেয়ে দেখলেন কেবল আকাশকে। আকাশকে কেউ কিছু বললে মুখের কথা সে বিশ্বাস করে নেওয়ার মতো মানুষ নয়। তাহলে আকাশকে কি এমন করে অপর পক্ষের লোক আকাশকে বিশ্বাস করিয়েছে তারা যা বলছে সব মিথ্যে? অরুণ একটি ফাঁকা রাস্তার পাশে বসে আছে। তার সামনে জেরি দাঁড়ানো, যে এপাশ ওপাশ হাঁটছে। অরুণ এখানে সন্ধ্যার পর থেকে বসে আছে। সে মেন্টালি ভীষণ ডিস্টার্ব ছিল, তাই একা একা ভাবছিল অনেক কিছু। কিছুক্ষণ আগে এখানে জেডি আসে। জেডির স্বভাব যেমন, যেচে পড়ে কথা বলছিল অরুণের সাথে। অরুণও টুকটাক কথা বলছিল। টপিক আকাশ ছিল। অরুণ শক্ত দৃষ্টি জেডির দিকে। একে সন্ধ্যার ব্যাপারে বলাই ভুল হয়েছে। আকাশ তো বিশ্বাস করে না, ভাবলো জেডি হয়তো বিশ্বাস করবে। এজন্য আকাশের ব্যাপারে টুকটাক অনেক কথাই বলেছে। হাইলাইট করেছে সন্ধ্যার ব্যাপারটা। আকাশ সন্ধ্যাকে শোনাবো বলে ডাকতো,
অনেক ভালোবাসতো। এসব শুনে জেরি হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছিল। মানুষ জোক শুনেও এত হাসে না। জেরি আকাশকে নিয়ে বলা কথাগুলো শুনে যত হাসছিল। অরুণ চুপচাপ হজম করছিল জেরির অসহ্যকর হাহাহিহি। এরপর হঠাৎই সন্ধ্যার নাম্বার থেকে কল আসলে জেরি ফোনের স্ক্রিনে সন্ধ্যার নাম দেখে তার ফোন কেড়ে নেয়। অরুণের নিষেধ হওয়ায় উড়িয়ে দিয়ে জেরি কল রিসিভ করে সন্ধ্যার সাথে ফাজলামো করলো। একে তো সন্ধ্যা আকাশের জন্য এতগুলো দিন যাবৎ কত দুঃখ পেয়ে এসেছে। এরপর হঠাৎ আকাশের দেখা পেয়ে তার জীবনের সুখের বদলে আরও দুঃখ এসে হাজির হয়েছে এক ভিন্নরূপী আকাশ পেয়ে। আর সেই মেয়েটার সাথে এই জানোয়ারটা ফাজলামি করলো বসে বসে। অরুণের ইচ্ছে করছে এই জেডিকে যদি সত্যি খুন করতে পারতো তবে শান্তি পেত। জেডি অরুণের সামনে দাঁড়ায়, দুহাত প্যান্টের পকেটে গুজে রেখে বলে, ওই মেয়েটা এভির বাড়ি থাকে। সিরিয়াসলি? অরুণ কটমট চোখে চেয়ে বলে, না, তোর মাথার উপর থাকে। আয়নার সামনে গিয়ে দেখ, সন্ধ্যা তোর মাথার উপর বসে বসে কাঁদছে আর তোর চুলগুলো রুমাল ভেবে ওতে নাক মুছছে। জেডি রেগে তাকায়, কিছু একটা ভেবে হাসলো। এরপর ঘুরে গিয়ে পেছন থেকে দুদিকে পা দিয়ে অরুণের মাথার উপর বসে, যেন কোনো টোলের উপর বসেছে। অরুণ চেঁচিয়ে ওঠে। জেডি সামান্য ঝুঁকে অরুণের জ্যাকেটের কলার দুহাতে চেপে ধরে অরুণের মুখ সোজা তার মুখে এনে বাঁকা হেসে বলে, 2 মিনিট অপেক্ষা কর ডেয়ার, তোকে আমি মারাত্মক সুগন্ধি উপহার দিতে যাচ্ছি। এটা যে সে সুগন্ধি নয়, এই সুগন্ধি আমার পেট থেকে একবারে পায়ুপথ দিয়ে বের হবে। অরুণ নড়াচড়া করলেও সুবিধা করতে পারে না। রাগে ফোঁস করছে। ডান হাত তুলে জেরির দু পায়ের মাঝে হাত দিয়ে জেরি দ্রুত সরে যায় অরুণের মাথার উপর থেকে। অরুণ দ্রুত দাঁড়িয়ে যায়। জেরির দিকে তাকিয়ে হেসে বলে, একটুর জন্য মাপতে পারলাম না, তবে কোয়ালিটি ভালোই মনে হলো। জেরি কটমট চোখে তাকায়, এগিয়ে এসে বলে, তোর যা আমারও তাই, নাকি তুই হারবাল খেয়ে ভাব নিচ্ছিস? শেষ কথাটা জেরি বাঁকা হেসে ভ্রু নাচিয়ে বলে। অরুণ থতমত খেয়ে তাকায়, রেগে বলে, আমাকে তোর অসুস্থ লাগে? জেরি ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, একদম না। তবে কথাটা বলে হুট করে ডান হাত অরুণের দিকে নিলে অরুণ দ্রুত তার দুপাতে গোপন জায়গা চেপে ধরে। জেরি হাসে, বলে, মনে হচ্ছে তোর চাপাচাপির অভ্যেস ভালোই। ভালো ভালো, চালিয়ে যা, তোকে ভাইরাল করার দায়িত্ব আমার। কথাটা বলে হাত উঠিয়ে তার ফোন অরুণের দিকে ধরে। অরুণ দেখলো সে এখন যেভাবে দাঁড়িয়ে আছে সেই পিক জেরি তুলেছে। অসহ্যকর অনুভূতি নিয়ে সে জেরির দিকে তাকালো। জেরি ফোন পকেটে রেখে উল্টো দিকে যেতে যেতে শব্দ করে হাসে। অরুণ রেগে বলে, ওই পিক যদি কিছু করেছিস তোর খবর আছে জেরি। জেরি ঘাড় বাঁকিয়ে অরুণের দিকে চেয়ে হাসতে হাসতে বলে, খবর তো তোর হবে ডেয়ার। সূচনা কিন্তু অনামিকা। অরুণ বিস্ময় দৃষ্টিতে তাকায়। কি? এই পিক ওই ছেমড়ির কাছে গেলে তার গলায় দড়ি দিয়ে মরা ছাড়া আর উপায় থাকবে না। অরুণ দৌড় দেয় জেরির দিকে। জেরিও দৌড়ালো। হাসছে সে। কয়েক সেকেন্ডের মাথায় জেরির মুখ মলিন হয়। স্মৃতির পাতায় কিছু দৃশ্য ভেসে ওঠে। এক মুহূর্তের জন্য তার মনে হলো কবছর আগে সেই ভার্সিটি লাইফে ফিরে গিয়েছে, যেখানে সে আর অরুণ সারাদিন একজন আরেকজনের পিছে লাগতো, আর আকাশ তাদের দুজনের বিচার করত, একদম হেডমাস্টারের মতো। সেসব দিন হারিয়ে গেছে সেই কবে। যেটি অন্ধকার আকাশ পানে তাকায়, দীর্ঘশ্বাস ফেলে শব্দ করে বলে, বেইমানি কিন্তু বন্ধুরাই করে, তাই না অরুণ? জেডির কণ্ঠ বড্ড আক্ষেপ মেশানো। পিছনে দৌড়ে আসা অরুণের কানে আসে জেডির কথা। মুখে ফুটে ওঠে মলিনতার ছাপ। পায়ের গতি কমে আসে, তবে থামে না। তার মনে হলো জেডিকে কি সরি বলা উচিত। আবার আরেক মন তীব্র প্রতিবাদ করে বলে উঠল, কখনোই না। নিস্তব্ধ রাত। সময় তখন প্রায় 2টা। শীতের রাত, চারিদিকে কুয়াশায় ভরপুর। কয়েক সেন্টিমিটার এর দূরত্বে কি আছে তা দেখা মুশকিল। সৌম্য ইরাকে নিয়ে ফাঁকা রাস্তায় হাঁটছে। মিটিমিটি ঠান্ডা বাতাস প্রতিনিয়ত ছুঁয়ে দেয় দুজনকে। এরা সৌম্যর সাথে লেপ্টে হাঁটছে। ভীষণ শীত করছে, থেকে থেকে কেঁপে উঠছে। সৌম্য দাঁড়ায়, সাথে ইরাও দাঁড়ায়, তাকায় সৌম্যর দিকে। সৌম্যর দৃষ্টি ইরাতে। মেয়েটার চোখ মুখ লাল হয়ে গিয়েছে ঠান্ডায়। সৌম্যর ভীষণ খারাপ লাগলো। সে একা হলে শীতের কাপড় ছাড়াও বাইরে রাত কাটিয়ে দিতে পারত, কিন্তু তার সাথে বউ আছে। এখন সে কি করবে? এত রাত হওয়ায় ঠিকঠাক কোনো ব্যবস্থাও করতে পারছে না। একবার ভাবলো ইরাকে নিয়ে ওই বাড়ি থেকে এত রাতে বেরোনো উচিত হয়নি, কিন্তু আরেক মন বলে, এ কি করে সম্ভব? যেখানে রিহানের মা বলতে গেলে তাদের ঘাড় ধরে বের করে দেয়নি, সেখানে সে কি করে থাকতো? সৌম্যকে চুপ দেখে ইরা সৌম্যকে ঝাঁকিয়ে রাখে। সৌম্য। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে, জ্যাকেটের চেইন খুলল। ইরার কিছু বলার আগেই সৌম্য ইরাকে টেনে তার জ্যাকেটের ভেতর ঢুকিয়ে নেয়। ইরার শুকনো শরীর। ইরার মাথা উঁচু করে তাকায়, বলে, কি করছো? সৌম্য ইরার দিকে চেয়ে জ্যাকেটের চেইন লাগালো। মেয়েটার রোগা পাতলা হয় সুন্দর মতো এঁটে গিয়েছে সৌম্যর জ্যাকেটের ভেতর। এটা দেখে সৌম্য একটু হাসলো।
ডান হাতের বৃদ্ধা আঙুলের সাহায্যে ইরার নাক টেনে বলে, দেখতে বাচ্চা লাগে। এরা মুখ ফুলিয়ে বলে, আমি মেয়ে না, মেয়েরা দেখতে ছোটখাটোই হয়। সৌম্য আরেকটু হেসে বলে, সেটাই তো বললাম, তোমাকে এভাবেই ভালো লাগে আমার। ইরার মুখে হাসি ফুটল। তাদের থেকে কয়েক হাত দূরত্বে ল্যাম্পপোস্ট, যার আবছা আলো ওই দিকটায় আসছে। সৌম্য দু হাতে ইরাকে জড়িয়ে নেয়। সামান্য ঝুঁকে ইরার বাম গালের সাথে তার গাল ঠেকিয়ে দেখল ইরার গাল বরফের মতো ঠান্ডা হয়ে আছে। সৌম্য মাথা সোজা করে ইরার দিকে তাকায়। ইরাও তাকায়। সৌম্য অসহায় কণ্ঠ বলে, সরি। ইরা ভ্রু কুচকে বলে, কেন? সৌম্য কিছু বলল না। ইরার কপালে চুমো আঁকে, এরপর গালে চুমো আঁকে, দু গালেই চুমো আঁকে, ধীরে ধীরে সারা মুখে ছোট ছোট চুমো আঁকে। ইরা চোখ বুজে নেয়। এক সময় সৌম্য ইরার কপালে কপাল ঠেকিয়ে ফিসফিসিয়ে বলে, শীত কমেছে ইরাবতী? এরা জ্যাকেটের ভেতর দিয়ে সৌম্যকে শক্ত করে ধরে রেখেছে। সৌম্যর কথা দ্বারা কি বুঝলো কে জানে। এরা হেসে ফেলল। চোখ বুজে রেখেই বলে, না তো। সৌম্য হাসলো। জ্যাকেটের উপর দিয়ে দুহাতে ইরাকে আরেকটু শক্ত করে চেপে ধরে নিজের সাথে। সময় ব্যয় না করে চোখের পলকে ইরাকে ঠোঁটজোড়া নিজের আধিপত্য চালায়। ইরা বোধহয় অপেক্ষায় ছিল। চোখে মুখে খুশির ঝিলিক ছড়িয়ে পড়ল মেয়েটার। কনকনে শীত, অন্ধকার রাত, মাথার উপর কুয়াশা। রাস্তার এক পাশে দুযুগল নিশ্চিন্তে দাঁড়িয়ে ভালোবাসা বিনিময়ে ব্যস্ত। ছেলেটি কত প্রচেষ্টা তার ভালোবাসাকে শীতের ঠান্ডা থেকে বাঁচিয়ে নেবার। প্রায় মিনিট 5 পর একজন অর্ধবয়স্ক লোক রাস্তার পাশে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুচকে দাঁড়ায়। হাতে টর্চ, যা সামনের দিকে তাক করে ধরলে মনে হলো কোনো ছেলে উল্টো হয়ে দাঁড়িয়ে আছে। লোকটি গলা উঁচিয়ে বলে, কে ওখানে? কথাটা সৌম্যর কানে না আসলেও সজাগ ইরার কানে এসেছে। এরা সরে আসতে চাইলে পারল না। জ্যাকেটের ভেতর দিয়ে বাঁ হাত উঠিয়ে সৌম্যর গালে হাত রেখে সৌম্যকে ঠেলে সরিয়ে দেয়। সৌম্যর কপালে বিরক্তির ভাঁজ পড়ে। তাকায় ইরার দিকে। এরা ঢোক গিলে বলে, মানুষ। সৌম্য আশেপাশে তাকায়। ডান দিকে ফিরলে মুখের সামনে টর্চের আলো এসে পড়লে সৌম্য চোখ বুজে নেয়। লোকটি বোধহয় বুঝলো। সে টর্চের আলো সরিয়ে নেয়। এরা বলে, জ্যাকেটের চেইন খুলে দাও। সৌম্য তাকালো ইরার দিকে, কিছু বলল না। আর না তো জ্যাকেটের চেইন খুলল, উল্টো বাঁ হাতে জ্যাকেটের চেন আরো উপর দিকে উঠিয়ে নেয়। এরা সৌম্যর বুক সমান, তার মাথা পর্যন্ত ঢেকে যাচ্ছে। এরা দ্রুত বলে, কি করছো? সৌম্য উত্তর দেয়, চুপ থাকো, আমি কথা বলছি। ততক্ষণে লোকটি সৌম্যর কাছাকাছি এসে দাঁড়িয়েছে। সৌম্য ডান দিকে ফিরে নিজে থেকে লোকটিকে সালাম দেয়। লোকটি ভ্রু কুচকে তাকায়। কারোর সাথে কথা বললে দিক ফেরাতে হয়। ছেলেটা কি জানে না? লোকটি সালামের উত্তর দেয়, সৌম্যর থেকে কিছুটা পিছিয়ে এসে। তার উপর অন্ধকার, শীতের কুয়াশা, সব মিলেই সে এখনো ভাবছে সৌম্য একাই ওখানে। সৌম্য লোকটিকে জিজ্ঞেস করে, এখানে আশেপাশে কি এরকম কোনো জায়গা বা হোস্টেল হবে শুধু আজ রাত থাকার জন্য? লোকটি সন্দেহের দৃষ্টিতে তাকায় সৌম্যর দিকে। রাত বিরেতে এমন এক ছেলে এক রাত থাকার জন্য হোটেল খুঁজছে, ব্যাপারটি স্বাভাবিক চোখে দেখল না। তবে উত্তর করলো, আছে, সামনে 20 মিনিট হাঁটলে পাওয়া যাবে। সারা রাত সার্ভিস দেয়। কিন্তু তুমি? সৌম্য মাঝখান থেকে থেমে বলে, আমার ওয়াইফকে নিয়ে থাকবো। আপনাকে অনেক ধন্যবাদ। কথাটা বলতে বলতে সৌম্য তার জ্যাকেটের চেন খুলে ইরাকে বের করে ভেতর থেকে। এরপর সে জ্যাকেটের চেন লাগিয়ে নেয়। লোকটি চোখ বড় বড় করে চেয়ে আছে। এবার তো আরও সন্দেহ হচ্ছে, এরা ভালো মানুষ তো। সৌম্য ইরার দিকে তাকালে দেখলো ইরার চোখে ঘুম উপচে পড়ছে। ক্লান্তিতে মেয়েটা যে নুয়ে পড়ছে সৌম্য বোধহয় খুব করে অনুভব করলো। গতকাল থেকে ঘুম নেই ঠিক করে। এরাকে কোলে তুলে নিল সৌম্য। এরা থমথম খেয়ে যায় সৌম্যর কাণ্ডে। দ্রুত লোকটির দিকে তাকায়। ভদ্রলোকের দৃষ্টি দেখে বোধহয় কিছু বুঝলো মেয়েটা। সৌম্য লোকটিকে পাস করতে করতে আবারও বলে, আপনাকে আবারও ধন্যবাদ। লোকটা চুপচাপ শুধু দেখে গেল। মনে মনে বড্ড বিরক্ত হলো। আজকালকার ছেলে মেয়েদের কত রঙ্গ দেখতে হবে কে জানে। অতঃপর সে এগিয়ে যায় বাড়ির দিকে। সৌম্য 5 মিনিটের মতো হাঁটার পর এরা সৌম্যর দিকে তাকিয়ে বলে, লোকটা আমাদের অবিশ্বাস করেছে সৌম্য। সৌম্যর ছোট্ট উত্তর, করতে দাও। তোমার খারাপ লাগছে না? না তো। কেন? যেখানে আমার ইরা পাখি আমাকে বিশ্বাস করে সেখানে বাইরের মানুষদের অবিশ্বাসে কি আসে যায়? এরপর ইরার দিকে তাকিয়ে বলে, ঘুমাও, তাহলে দ্রুত সকাল হবে। এরা ঘুম ঘুম চোখে হেসে বলে, সারা রাত এভাবে নিয়ে থাকবে? তাহলে এক্ষুনি ঘুমাচ্ছি। সৌম্য বোধহয় আবারও একটু হাসল, বলে, ইরাবতীর হাতের মালিশ আমার বডির প্রিয় খাবার। এবার ইরা কিছুটা শব্দ করে হাসলো। শুনশান রাস্তায় ইরার এটুকু হাসি, সে কি আওয়াজ! সৌম্য বুক ভরে শ্বাস নেওয়ার মতো করে ইরার হাসির শব্দ শুনল। ইরা চেয়ে থাকে সৌম্যর দিকে। কত বদলে গিয়েছে সৌম্য। আগে সে সৌম্যর হাত ধরলেও সৌম্য তার থেকে হাত ছাড়িয়ে নিত।
আর এখন আশেপাশের সব অবহেলে ফেলে রেখে শুধু তার দিকেই ফোকাস করে। সকাল সকাল ঘুম থেকে উঠে সন্ধ্যা নামাজ পড়ে এপাশ ওপাশ পায়চারি করছে। গতকাল রাতেও ঠিক করে ঘুমাতে পারেনি সে। সন্ধ্যা আসমানি নয়নের রুম থেকে বেরিয়ে আশেপাশে তাকায়। রান্নাঘর থেকে রান্নার আওয়াজ আসছে মৃদু। বুঝলো আসমানি নয়ন রান্নাঘরে রান্নায় ব্যস্ত। সন্ধ্যা অরুণের ঘরের দিকে যায়। আকাশ হারিয়ে যাওয়ার পর অরুণ আর অলিভিয়া বাংলাদেশ থেকে যায়নি, দুজনেই তাদের বাসায় থেকে গিয়েছে। অলিভিয়া তার পরিচিত ফ্রেন্ডদের সাথে কই যেন ঘুরতে গিয়েছে। তবে অরুণ আছে, যদিও গতরাতে ঘুমানোর আগে অরুণকে বাসায় দেখেনি। অরুণ মাঝে মধ্যেই এমন রাত করে ফেলে, কাজ থাকে হয়তো, তাই কেউ বাঁকা চোখে তাকায় না। সন্ধ্যা অরুণের ঘরের দরজা ঠেলে ভেতরে উকি দেয়। ড্রিম লাইটের আলো চোখে পড়ল অরুণ ঘুমে বিভোর। সন্ধ্যা একবার ভাবলো ঘুরে যাবে, কিন্তু সে শান্তি পাচ্ছে না। গতকালকের ব্যাপারে ক্লিয়ার না হওয়া পর্যন্ত সে কিছুতেই শান্তি পাচ্ছে না। সে নাম্বার থেকে তার ফোনে আকাশের দেওয়া ভিডিও আসলো। সেই নাম্বার অরুণের কাছে কি করে এলো? ভিডিওটি কি তবে অরুণ দিয়েছে? সন্ধ্যা এখানে এসে আটকে যাচ্ছে। অরুণের সাথে কথা বলে তবেই ক্লিয়ার হওয়া যাবে। সন্ধ্যা আর পেছলো না। অরুণের থেকে সব শুনে অরুণকে আবার ঘুমোতে দিবে না হয়। তারপর ঘরের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে সন্ধ্যা। এগিয়ে গিয়ে ঘরের লাইট জ্বালায়। লাইটের আলো মুখের উপর পড়ে অরুণ চোখ মুখ কুঁচকে সামান্য একটু নড়ে চড়ে উঠে আবারও স্বাভাবিক হয়। সন্ধ্যা ধীর পায়ে এগিয়ে এসে অরুণের মাথার কাছে দাঁড়িয়ে ডাকে, অরুণ ভাইয়া, অরুণ ভাইয়া। অরুণ ঘুমে বিভোর। সন্ধ্যা অসহায় চোখে তাকায়। আবারও ডাকলো বেশ কয়েকবার। অরুণের কোনো সাড়া নেই। সন্ধ্যা কি করবে বুঝতে পারছে না। চলে যাওয়ার কথা ভাবলেও মন সায় দেয় না। অরুণ তো দুপুরের আগে উঠবে বলে মনে হয় না। তার প্রশ্নের উত্তর তো এখনই লাগবে। সন্ধ্যা কিছু একটা ভেবে সামান্য ঝুঁকে অরুণের ঘাড়ের কাছে এক আঙুল দিয়ে খুঁচিয়ে ডাকতে লাগে অরুণকে। যদিও ব্যাপারটা তার কাছে ভীষণ বিব্রতকর লাগলো, কিন্তু আবার ততটাও লাগলো না। সৌম্যর পাশের জায়গা সে অরুণকে অনেক আগেই বসিয়েছিল। গত কয় মাসে সেই বিশ্বস্ত জায়গা আরেকটুকু দৃঢ় হয়েছে। সন্ধ্যা শব্দ করে বলতে থাকে, অরুণ ভাইয়া, আপনার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। অরুণ ভাইয়া। হঠাৎই অরুণ ঘুমের ঘরে ডান হাতে খপ করে সন্ধ্যার হাত মুঠো করে ধরে। সন্ধ্যার চোখ বড় বড় করে তাকায়। হাত ছড়াতে চাইলেও পারে না। অরুণ শক্ত করে ধরেছে। সন্ধ্যা এবার চেঁচিয়ে ডাকে, অরুণ ভাইয়া। অরুণ ঘুমের ঘরে হাসতে হাসতে হাঁ করে সন্ধ্যার হাত খেয়ে ফেলার ভঙ্গি করে। সন্ধ্যা এবার গলার জোর আরো বাড়িয়ে চেঁচিয়ে ওঠে। তখনই আকাশ অরুণের রুম পাস করে যাচ্ছিল। সে মূলত জগিং করতে বেরিয়েছিল। বেলা গড়িয়েছে, তাই বাগান থেকে ফিরে ঘরে যাচ্ছিল। পরনে হাতা কাটা সাদা গেঞ্জি, সাদা ট্রাউজার। অরুণের ঘরে চেঁচানোর শব্দ পেয়ে আকাশের পা থেমে যায়। ডান দিকে ঘাড় ফেরায়। চোখে পড়ে অরুণ সন্ধ্যার হাত টেনে ধরেছে, আর সন্ধ্যা চেঁচাচ্ছে। আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকায়। সন্ধ্যার হাত অরুণ টেনে ধরেছে, ব্যাপারটি তার মোটেও পছন্দ হলো না। মুহূর্তেই শান্ত মুখটায় রাগ হানা দেয়। দুহাত মুষ্টিবদ্ধ করে নেয়। পেশিবহুল দুহাত ফুলে ওঠে, সাথে কপালের রগ। ঘরের ভেতর যেতে গিয়েও থেমে গেল অরুণকে উঠতে দেখে। এত জোরে চেঁচানোর অরুণ ঘুম ভাঙে পুরোপুরি। সে ধরফড় করে উঠে বসে ঘুম ঘুম চোখের সামনে তাকায়। সন্ধ্যাকে চেঁচাতে দেখে ঘুম ঝরানো কণ্ঠে বলে, আরে সন্ধ্যা, এই সাত সকালে তুমি ভাবে চেঁচাচ্ছ কেন? সন্ধ্যা হাত মুচড়ায় আর বলে, আমার হাত ছাড়ুন। অরুণ ভ্রু কুচকে তাকায়। চোখ নামিয়ে হাতের দিকে তাকালে দেখলো সে সন্ধ্যার হাত টেনে ধরে আছে। অরুণ কারেন্ট শক খাওয়ার মতো লাফিয়ে ওঠে। সন্ধ্যার হাত ছেড়ে বিস্ময় কণ্ঠে বলে, তোমার হাত আমার হাতের মধ্যে কি করে? সন্ধ্যা হাত ছাড়া পেয়ে স্বস্তি পায়। জানে পানি এসেছে বোধহয়। ঘন ঘন শ্বাস ফেলে। যেমন ভয় পেয়েছে, তেমনি এত জোরে চেঁচিয়ে হাঁপিয়েও গিয়েছে। অরুণ অনুতপ্ত স্বরে বলে, সরি সন্ধ্যা, আসলে আমি স্বপ্ন দেখছিলাম আমার সামনে খুবই সুস্বাদু একটা ললিপপ। বাচ্চাকালে ফ্রেন্ডের থেকে যেভাবে ছিনিয়ে খেতাম, আজও স্বপ্নে সেভাবেই একজনের থেকে ছিনিয়ে নিয়ে খেতে চাইছিলাম। কিন্তু এটা যে তোমার হাত, সেটা বিন্দুমাত্র বুঝতে পারিনি। সন্ধ্যা বিস্ময় হয়। একবার অরুণের দিকে তাকায়, তো একবার তার হাতের দিকে তাকায়। তার হাত কোন দিক থেকে ললিপপ লাগে সেটাই ভাবছে। দরজায় দাঁড়ানো আকাশের দৃষ্টি অরুণের দিকে। মনে হচ্ছে চোখ দিয়ে অরুণকে কাঁচা চিবিয়ে খাচ্ছে। ডান হাতের পাশে দেয়ালের সাথে লাগানো একটি টেবিলের উপর ফুলদানি পেয়ে সেটা হাতে তুলে নেয়। এক সেকেন্ডের সময় ব্যয় না করে ফুলদানিটি অরুণের বুক বরাবর ছুঁড়ে মারে। এরপর আকাশ আর এখানে দাঁড়ায় না, পথ ঘুরিয়ে বাইরের দিকে পা চালায়। তার মাথায় কি চলছে কে জানে। এদিকে হঠাৎ কোথা থেকে এক ফুলদানি এসে অরুণের বুকে লাগলো। অরুণ সন্ধ্যা কেউই বুঝলো না। অরুণ বিছানার উপর চিৎপটাং হয়ে পড়ে গিয়েছে। বেচারা ডান হাতে বুক ডলছে আর কোকাচ্ছে। সন্ধ্যার মায়া লাগলো। সে আশেপাশে তাকিয়ে কাউকেই খুঁজে পেল না। বুঝলো না এই ফুলদানি কোথা থেকে অরুণের বুকে এসে পড়লো। মেয়েটা অরুণের দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, ভাইয়া আপনি ঠিক আছেন?
অরুণ ধীরে ধীরে উঠে বসলো। বুক মালিশ করতে করতে অসহায় কণ্ঠ বলে, এমনিতেই অনিমাকে সেমরির জন্য হৃদয়ের ভেতর থেকে খান খান হয়ে আছে, এখন আবার কে ওপর থেকে হৃদয় ভাঙার জন্য উঠে পড়ে লাগলো রে। ইস! সন্ধ্যা কি বলবে বুঝলো না, বেশ কিছুক্ষণ চুপ থাকলো। অরুণকে শান্ত হতে দেখে সে বলে, ভাইয়া। অরুণ তাকায় সন্ধ্যার দিকে। সন্ধ্যা এবার বলে, গতকাল আমি একটা নাম্বারে কল দেওয়ার পর একজন যে আকাশের কণ্ঠ নকল করে কথা বলল, ওই নাম্বার কার ভাইয়া? অরুণ খুব স্বাভাবিকভাবে উত্তর দেয়, নাম্বারটা তো আমারই, গতকাল নতুন সিম কিনেছি। আর আকাশের কণ্ঠ নকল করে যেটি তোমার সাথে ফান করছিল সন্ধ্যা, আমি ওর হয়ে সরি। সন্ধ্যা ভুরু কুচকায়, নাম্বারটা অরুণ ভাইয়ার? তাহলে কি ওই ভিডিও অরুণ ভাইয়া পাঠিয়েছে? সন্ধ্যা বলে, ভাইয়া ওই নাম্বার থেকে আকাশ আর সৌম্য ভাইয়ার বাড়ি ভাঙা সহ তাদের কথার সব ভিডিও আমার হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছিল গতকাল। ভিডিওটি কি আপনি পাঠিয়েছিলেন? সন্ধ্যার কণ্ঠে বিস্ময়। অরুণ যেন আকাশ থেকে পড়ল। উত্তর দেয়, আমি কেন তোমাকে ভিডিও পাঠাবো? তাছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো এই নাম্বারে নয়, আমার আগের নাম্বারে, তুমি চাইলে চেক করতে পারো। কথাটা বলে অরুণ তার ফোন সন্ধ্যার দিকে বাড়িয়ে দিলে সন্ধ্যা সত্যি হোয়াটসঅ্যাপ নাম্বারটি চেক করলো। আসলে অরুণের আগের নাম্বারে হোয়াটসঅ্যাপ। তাহলে এই ভিডিও তাকে কে পাঠালো? অরুণ নিজেও ভীষণ অবাক হলো। সন্ধ্যাকে এই ভিডিও যে পাঠিয়েছে সে নিশ্চয়ই আকাশ আর সন্ধ্যার চোখে খারাপ বানাতে চায়, এই জন্যই ভিডিওটি পাঠিয়েছে, এটা তো বোঝাই যাচ্ছে। কিন্তু কে? অরুণ চিন্তিত কণ্ঠে বলে, সিমটা আমি আমার এক পরিচিত ছোট ভাইয়ের থেকে নিয়েছিলাম সন্ধ্যা। ও নাকি মাত্রই কিনেছিল, কিন্তু ওর প্রয়োজন নেই তাই আমাকে দিতে চাইলো। আমি না করিনি, আমার একটা জিপি সিম কেনা লাগতো। অনেকদিন হলো কিনবো করে সময় হচ্ছিল না, তাই সিমটাই নিয়ে নিলাম। আমি ছেলেটার সাথে কথা বলবো, দেখি কোনো ক্লু পাই কিনা। অরুণ কথাগুলো বলতে বলতে দরজায় চোখ ফেলে ভ্রু কুচকে যায়। আকাশের চোখ মুখ থেকে রাগ উপড়ে পড়ছে মনে হলো। ডান হাতে মোটা একটি কাঠ। অরুণ ভালো করে খেয়াল করলে দেখলো একটা গাছের ভাঙা ডাল। অরুণ আবারও আকাশের মুখের দিকে তাকায়। আকাশ তার দিকেই তেড়ে আসছে মনে হলো। অরুণ কারণ না বুঝলো ভালোই বুঝলো এই আকাশ তার দিকেই আসছে। সে দ্রুত বসা থেকে দাঁড়িয়ে বিছানার ওই পাশ থেকে ওপাশে নামতে যায়। তার আগেই আকাশে বাঁ হাতে অরুণের 3/4 প্যান্ট টেনে ধরে। প্যান্টে নিচের দিকে নেমে আসে অনেকটা। অরুণ চোখ বড় বড় করে তাকায়। দ্রুত দুহাত প্যান্ট টেনে ধরে চেঁচিয়ে বলে, ইয়া আল্লাহ, আমার ইজ্জত গেল, ছাড় ছাড়। আকাশ রাগান্বিত স্বরে বলে, মেয়েবাজি করছিলি এখানে? অরুণ অসহায় কণ্ঠে বলে, আরে আমি কেন মেয়েবাজি করব? আমি এসব ছেড়ে দিয়েছি তো। বাল সব ভুলে আমার উপর ঝাল মেটাতে আসে। সন্ধ্যা হতভম্ব হয়ে যায়। কি হলো, কি হচ্ছে, কেন হচ্ছে কিছুই বুঝলো না। কিন্তু অরুণের অবস্থার কথা ভেবে বেচারির চোখ বন্ধ হয়ে আসে। মনে হচ্ছে অরুণের ইজ্জতের কিছু একটা হবে, তার এখানে থাকা একদমই ঠিক হবে না। সন্ধ্যা দ্রুত জায়গাটি প্রস্থান করার জন্য এক পা এগোতেই আকাশ ডান হাতে সন্ধ্যার চুল টেনে সন্ধ্যাকে তার সামনে এনে সন্ধ্যার পিঠ তার বুকে ঠেকায়। ডান হাতে রাখা গাছের ডালের অংশটি সন্ধ্যার গলায় চেপে ধরে রাগান্বিত স্বরে হিসিয়ে বলে, কি হচ্ছিল এখানে? একটা মিথ্যে বলবি তো একদম জবাই করে ফেলবো। আকাশের কাণ্ডে সন্ধ্যা বিস্মিত হয়। মেয়েটা ঢোক গিলছে বারবার, গলায় ব্যথা পাচ্ছে, তবে সেদিকে পাত্তা দিল না। আকাশ এমন কেন করছে সেটাই বোঝার চেষ্টায় আছে সে। ওদিকে অরুণের অবস্থা নাজেহাল। আকাশ এখনো বাঁ হাতে অরুণের প্যান্ট টেনে ধরে আছে। অরুণ তার প্যান্টে রাখা দুহাত একবার আলগা করলে বেচারা প্যান্ট খুলে গিরে এসে ঠেকবে।